দেখতে দেখতে কিভাবে একটা সপ্তাহ পেরিয়ে গেল আর 3 দিন পরে বাড়ি ফেরার পালা। আচ্ছা, দিল্লির কোন কোন জায়গা বাকি থেকে গেল? লোটাস টেম্পল, যন্তর মন্তর, অক্ষরধাম, এছাড়াও রয়েছে আরও কিছু কিছু দর্শনীয় স্থান যেগুলো আর কোনোভাবেই এইবার কভার করা সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমরা চলে এসেছি লোটাস টেম্পল। ভিডিওর শুরুতেই আমি আমার এই বান্ধবীকে কুর্নিশ জানাতে চাই আমার সাথে এরকম পাগলের মতন ঘোরার জন্য। সোমবার দিন ভোর রাতে আমরা ফিরি, কিন্তু সেদিন সব কিছু বন্ধ থাকায় সেই দিন আর বিকালে কোথাও বেরোতে হয়নি, কিন্তু যে যার কাজ করেছি আমরা। মঙ্গলবার দিন আবার নিজেদের কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি লোটাস টেম্পেলে। শুধু এটাই নয়, আগামীকাল ভোরবেলা 4টের সময় আমরা আবার বেরোবো আগ্রার তাজমহলের উদ্দেশ্যে। বুঝতে পারছেন কতটা এনার্জি থাকলে এরকম পাগলের মতন ঘুরে বেড়ানো যায়। আমি করছি কারণ আমি এখানে এসেছি প্রথমবার, কিন্তু ও যে এইভাবে আমার সাথে সাথে ঘুরছে তার জন্য আমি সত্যিই ওর কাছে কৃতজ্ঞ। এবার আসি লোটাস টেম্পল প্রসঙ্গে। টেম্পলটা দেখেই বোঝা যাচ্ছে যে এরকম নাম কেন, এবং এখানে সকল ধর্মের মানুষ আসতে পারে, এবং এখানে কিন্তু আলাদা করে কোনো মূর্তি নেই। যে কোনো ধর্মের মানুষ আসতে পারে, বসতে পারে এবং নিজেদের ধর্মের উপাসনা করতে পারে। তবে একটা জিনিস আমার বড়ই অদ্ভুত লাগলো, সর্বধর্ম সমন্বয়ের কথা বললেও এখানে এদের নিজস্ব একটা ধর্ম রয়েছে, যেটা হলো বাহাই ধর্ম। এটি হলো এমন একটি ধর্ম যেটা সকল ধর্ম সমন্বয়ের কথাই বলে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ভেতরে ঢুকলেই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে। জুতো পরে ভেতরে যাওয়ার অনুমতি নেই, ওরা এরকম একটা চটের ব্যাগ দেবে, সেটার মধ্যে জুতোগুলো রেখে এই ব্যাগটা হাতে নিয়েই যেতে হবে। লম্বা একটা লাইন পড়েছে, কারণ এই লাইন ধরে ধরে কিছু কিছু মানুষ করে ওরা ভেতরে ঢোকায়, সবাইকে একসাথে ঢোকায় না। তবে লাইনে কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে হয় না, 5 থেকে 10 মিনিট দাঁড়ানোর মধ্যেই আমরা উপরে পৌঁছে যাই এবং ভেতরেও ঢুকে যাই। অবশ্যই ভেতরের ছবি ভিডিও নিষিদ্ধ, কিন্তু ভেতরের যে আর্কিটেকচার, তাকিয়ে থাকতে থাকতে মনে হবে শুধু তাকিয়েই থাকি। ইরানিয়ান আর্কিটেক্ট ফারিবোর্ড সাহাবা 1968 সালে এই স্থাপত্যটি তৈরি করেন। বাহাই ধর্মের উপাসনালয় হিসেবে কিন্তু এই একটা মন্দির নেই, বিভিন্ন দেশে আরও অনেক মন্দির রয়েছে। আপনারা যদি মিউজিয়ামটার ভেতরে যান তাহলে আরও বিভিন্ন মন্দিরগুলির ছবি দেখতে পাবেন। সবকটাই সাদা পাথর দিয়ে তৈরি এবং সবকটার স্থাপত্যই অসাধারণ। মন্দির থেকে বেরিয়ে ইচ্ছা হলো দুজনের ডাব খাবো, এবং 70 টাকা দিয়ে 2টো ডাব খেলাম আমরা। তারপরে আমরা চললাম লাজপত নগর মার্কেটের উদ্দেশ্যে। ইচ্ছা তো ছিল চাঁদনি চক মার্কেট, সরোজিনী মার্কেট সবগুলোই ঘুরবো, কিন্তু সময়ের অপ্রতুলতার কারণে সেসব সম্ভব নয়। এছাড়াও পকেটটাও তো একটু ভারী রাখতে হবে, তাই জন্য শুধু এই একটা মার্কেটেই যাব বলে ঠিক করলাম, এবং স্নেহা বলল যে এই মার্কেটটাই সব থেকে বড় মার্কেট। সেটা অবশ্য এই রাস্তাটা দিয়ে যেতে যেতেই কিছুটা আঁচ করতে পারছিলাম, কারণ দুদিকে তাকালেই খালি শপিং মল আর শপিং মল। একটা জিনিস ভালো লাগলো যে মার্কেটে একবার ঢুকে গেলে কোনো রকম গাড়ির অনুমতি নেই, শুধুমাত্র পায়ে হেঁটেই ঘুরতে হবে। এবং এটা অনেকটা আমরা সিকিমের যে ম্যালে ঘুরেছিলাম সেরকমই, দুদিকে দোকান এবং মাঝখানে হাঁটা পথ। বিশ্বাস করুন, দেখতে দেখতে চোখ মাথা সব ধাঁধিয়ে গেছিল। ওই যে কিংস লেখা দেখছেন, ওটা একটা জুতোর শোরুম, এবং ওখানে শুধু জুতোই রয়েছে অতগুলো তলা জুড়ে। হাতে সময় কম, এত বড় মার্কেট, কোন দোকানে যে ঢুকবো, কি যে কিনবো, সেই সব ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মার্কেটে আসলে হাতে টাকা পয়সা না নিয়ে একদম আসবেন না, কারণ আপনি যা দেখবেন তাই আপনার পছন্দ হয়ে যাবে। যদিও এখানে 300-400 টাকা থেকে শুরু করে সুন্দর সুন্দর স্যুটপিস আছে, এবং সেগুলোও কিন্তু পছন্দ হওয়ার মতন। এছাড়া 10,000 15,000 আপনি কত উঁচুতে উঠতে পারবেন, তত দামেরই আপনি এখানে জামা কাপড় পাবেন। অবশেষে এই জুয়েলারির দোকানটায় ঢুকেছিলাম সব দোকান বাদ দিয়ে, কারণ আমাদের হাতে ওইটুকুই সময় ছিল যে আমরা যে কোনো একটা দোকানেই ঢুকতে পারবো। এখান থেকে আমি স্নেহাকে ওর বার্থডে গিফট কিনে দিলাম। এছাড়া আমি এই কাঁটাটা কিনলাম 200 টাকা দিয়ে। ভোরবেলা 4টের সময় বেরোতে হবে, তাই প্রচণ্ড তাড়াহুড়ো, বাইরে থেকে ডিনার করেই একেবারে ঘরে ঢুকলাম যাতে গিয়েই ঘুমিয়ে পড়তে পারি। এবং এইখানের হলদিরামে একটা প্রচণ্ড সুন্দর খেতে রাবড়ি পাওয়া যায়, যেটা খেয়ে আমি ফিদা হয়ে গেছি, কিন্তু দুঃখের বিষয় আমাদের কলকাতায় মনে হয় এই রাবড়ি পাওয়া যায় না।
আজকের ভিডিওটা এটুকুই, পরবর্তী ভিডিও আগ্রা। ততক্ষণ অপেক্ষা করুন। আজকের মতো বাই।